প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। মৌর্য যুগে বাংলা 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণের সময় থেকে প্রকৃত ইতিহাস পাওয়া যায়। অর্থাৎ গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিক লেখকদের কথায় বাংলাদেশের গঙ্গা হৃদয় নামে একটি শক্তিশালী জাতির অবস্থান ছিল ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে। গ্রিক লেখকদের কথায় বাংলাদেশের গঙ্গা হৃদয় নামে একটি শক্তিশালী জাতির অবস্থান ছিল ভাগীরথী ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চলে। গ্রিক গ্রন্থকারগণ গঙ্গা হৃদয় ছাড়াও প্রাসীয় নামে আরেকটি জনপদের উল্লেখ করেছেন। অর্থাৎ প্রাসীয় নামে আরেকটি জনপদের উল্লেখ পাওয়া যায় প্রাচীন মৌর্য বংশে। আলেকজান্ডারের আক্রমণের সময় বাংলার রাজা মগধাদি দেশ জয় করে পাঞ্জাব পর্যন্ত রাজ্য বিস্তার করেছিলেন। সে সময় বাংলার রাজা ছিলেন মগধাদি, যিনি পাঞ্জাব থেকে রাজ্য বিস্তার করেছিলেন। তিনি ছিলেন পাটালিপুত্রের নন্দবংশীয় কোনো এক রাজা। এই যে তোমার মগধাদি, তিনি ছিলেন পাটালিপুত্রের নন্দবংশীয় কোনো এক রাজা। মহস্থানগড়ে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় 321 খ্রিস্টপূর্বাব্দে। মহস্থানগড়ে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় 321 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডারের ভারত ত্যাগের মাত্র 2 বছর পর 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের ওপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের যে প্রতিষ্ঠাতা তাকে বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। এটি সর্বভারতীয় প্রথম সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় ভারতের প্রথম সম্রাট। অর্থাৎ ভারতের প্রথম সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পরাজিত করেন চন্দ্রগুপ্ত মৌর্য। আলেকজান্ডারের সেনাপতি, ওনার নাম ছিল সেলুকাস, তাকে পরাজিত করেছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মূলত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। খ্রিস্টপূর্ব 302 অব্দে গ্রিক দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত রাজদরবারে প্রেরণ করেন সেলুকাস কি করেন? মেগাস্থিনিস নামে একজন দূত প্রেরণ করেন, যিনি ছিলেন একজন গ্রিক দূত। তাকে প্রেরণ করেছিলেন 302 অব্দে। গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস কয়েক বছর এদেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা একটি গ্রন্থে উল্লেখ করেন, যে গ্রন্থটির নাম ছিল ইন্ডিকা। মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা, কার অভিজ্ঞতা? গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস এর অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী হচ্ছে পাটালিপুত্র। পাটালিপুত্র হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী। চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। তার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্য রচিত গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। কৌটিল্য রচিত একটি বিখ্যাত গ্রন্থ আছে, যেটি অর্থশাস্ত্র নামে পরিচিত এবং এটি খুবই বিখ্যাত। চাণক্যের অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। চাণক্যের আরেকটা নাম আছে, তাকে বিষ্ণুগুপ্ত নামেও ডাকা হয়। ভারতে চাণক্য নীতি অনুসারে চলে। যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত। এটি চাণক্যের একটি উক্তি। চাণক্যের একটি উক্তির মধ্যে রয়েছে, যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত। ওনার জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 269 খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যুবরণ করেন 232 খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ 269 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তার জন্ম মৃত্যু সাল। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় মূলত সম্রাট অশোকের রাজত্বকালে, যিনি ছিলেন মৌর্য বংশের তৃতীয় শাসক। মৌর্য বংশের তৃতীয় শাসক হচ্ছেন এই সম্রাট অশোক। অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়। প্রাচীন কুণ্ডনগর ছিল এই প্রদেশের রাজধানী।
সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া যায় মহাস্থানগড়ে। সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া যায় মহাস্থানগড়ে। কথিত আছে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, অর্থাৎ সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা সেটা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই কলিঙ্গ যুদ্ধ সেটি সংঘটিত হয় 260 মতান্তরে 261 খ্রিস্টপূর্বাব্দে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করেন, এজন্য বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। সম্রাট অশোকের উপাধি হচ্ছে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। গুপ্ত যুগে বাংলা। ভারতের ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় গুপ্ত যুগকে, অর্থাৎ স্বর্ণযুগ হিসেবে বিবেচিত প্রাচীন স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। গুপ্তদের সময়ে রাজতন্ত্র ছিল সামন্ত নির্ভর। গুপ্তদের সময়ে রাজতন্ত্র ছিল সামন্ত নির্ভর এবং গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকে বলা হতো মহাসামন্ত। এই মহাসামন্ত জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকে বলা হতো মহাসামন্ত। মৌর্যদের মতো এদেশে গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুণ্ড্রনগর। মৌর্যদের রাজধানী ছিল তোমার কি মহাস্থানগড়ের পুণ্ড্রনগর এবং গুপ্তদের যে রাজধানী সেটাও ছিল মহাস্থানগড়ের পুণ্ড্রনগর। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত এবং তিনি গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 320 খ্রিস্টাব্দে। তিনি গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 320 খ্রিস্টাব্দে। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তর জন্ম হচ্ছে তোমার 340 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 380 খ্রিস্টাব্দে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত সমগ্র বাংলা জয় করেন। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত সমগ্র বাংলা জয় করেন এবং তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। প্রাচীন ভারতের নেপোলিয়ন হিসেবে পরিচিত সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা জয় করা হলেও সমতট ছিল করদ রাজ্য। সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা জয় করা হলেও সমতট ছিল করদ রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 থেকে 415 খ্রিস্টাব্দ পর্যন্ত। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর পাটালিপুত্রের সিংহাসনে বসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর পাটালিপুত্রের সিংহাসনে বসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তার উপাধি ছিল বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? তিনি ছিলেন গুপ্তি বংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেমন চৈনিক তীর্থযাত্রী ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। অর্থাৎ এটা সংক্ষেপে মনে রাখার একটা সূত্র হচ্ছে তোমার ফাহাদ। ফাহাদ হচ্ছে তোমার ফা হিয়েন আর দত্ত হচ্ছে তোমার কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি প্রথম চীনের রাজক হিসেবে ভারতবর্ষে এসেছিলেন এবং তার ভারত সফরে 7টি বইয়ের মধ্যে ফু কুও কিং বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারত সফরের উপর তিনি বই রচনা করছেন 7টি। তিনি হচ্ছেন কে? চৈনিক তীর্থযাত্রী ফা হিয়েন, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে এসেছিলেন এবং তার যে একটা বিখ্যাত উল্লেখযোগ্য বই তার মধ্যে রয়েছে ফু কুও কিং। ফু কুও কিং বিশেষভাবে উল্লেখযোগ্য। মূলত ফাহাদ শব্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে এসেছিলেন এবং তার বইয়ের সংখ্যা হচ্ছে 7টি এবং তার মধ্যে উল্লেখযোগ্য বই হচ্ছে ফু কুও কিং। প্রাচীন গৌড় রাজ্য শশাঙ্ক ও মাৎসন্যায়। শশাঙ্ক সামন্ত রাজ্য বা সামন্ত রাজা শশাঙ্ক গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করেন 594 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। অর্থাৎ শশাঙ্ক কি করেছিলেন? ক্ষমতা দখল করেছিলেন গৌড় অঞ্চলের 594 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। শশাঙ্ক প্রথম গৌড়ে রাজ্য স্থাপন করেন। শশাঙ্ক প্রথম রাজ্য স্থাপন করেন গৌড়ে। তিনি ছিলেন প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম নৃপতি। এই শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম নৃপতি। শশাঙ্ককে মহাসামন্ত বলা হয় কারণ গুপ্তদের অধীনে বড় অঞ্চলের শাসক ছিলেন এবং মহাসামন্ত মানে হচ্ছে গুপ্ত বংশের অধীনে বড় অঞ্চলের শাসন ভার যে গ্রহণ করে তাকে বলা হয় মহাসামন্ত। ধারণা করা হয় শশাঙ্ক গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত এবং
তার পুত্র অথবা ভ্রাতুষ্পুত্র, ভ্রাতুষ্পুত্র মানে হচ্ছে ভ্রাতার পুত্র, তার ভাইয়ের ছেলে। ধারণা করা হয় শশাঙ্ক গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত এবং তার পুত্র অথবা তার ভাইয়ের পুত্র। শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণসুকর্ণ। শশাঙ্কের যে রাজধানী সেটি ছিল কর্ণসুকর্ণ এবং এই কর্ণসুকর্ণ বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। হিউয়েন সাং রাজা শশাঙ্কের বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছেন। হিউয়েন সাং রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের একজন নিগ্রহকারী হিসেবে উল্লেখ করেছেন। শশাঙ্ক 637 খ্রিস্টাব্দে কিছু আগে মৃত্যুবরণ করেন এবং শশাঙ্কের ধর্ম ছিল শৈব ধর্ম। শৈব ছিল শশাঙ্কের ধর্ম। হর্ষবর্ধন। রাজ্যবর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং 630 খ্রিস্টাব্দে ভারতে সফর করেন। হিউয়েন সাং ছিলেন মূলত নালন্দা বিহারের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মের ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। হিউয়েন সাং নালন্দা মহাবিহারের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। এরপর তিনি সিন্ধি নামে এক গ্রন্থ রচনা করেন, অর্থাৎ এই সিন্ধি যে গ্রন্থ তার রচয়িতা হচ্ছে কি হিউয়েন সাং, যিনি ছিলেন একজন চীনা পরিব্রাজক। হিউয়েন সাং রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। হিউয়েন সাং রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন এবং হর্ষবর্ধন সভার বাণভট্ট তিনি হর্ষচরিত নামে কি করেন, গ্রন্থ রচনা করেন। হর্ষবর্ধন রাজার একজন সভাসদ বাণভট্ট যিনি হর্ষচরিত নামে গ্রন্থ রচনা করেন। বিভিন্ন দেশ থেকে মদেশ থেকে আগত পরিব্রাজক। ফা হিয়েন তিনি মূলত চীন দেশ থেকে আগমন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, অর্থাৎ ফা হিয়েন আগমন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং তিনি ছিলেন একজন চৈনিক পরিব্রাজক। মা হুয়ান তিনিও একজন চৈনিক পরিব্রাজক, তবে তিনি আগমন করেছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে। গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে মা হুয়ান নামে একজন চৈনিক পরিব্রাজক আগমন করেছিলেন। হিউয়েন সাং ইনি মূলত চৈনিক পরিব্রাজক। ইনি এসেছিলেন হর্ষবর্ধনের আমলে তিনি কি করেছিলেন, পরিব্রাজক হিউয়েন সাং দেশে এসেছিলেন। মেগাস্তিনিস ইনি ছিলেন একজন গ্রিক পরিব্রাজক। মেগাস্তিনিস যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এদেশে এসেছিলেন। মেগাস্তিনিস একজন গ্রিক পরিব্রাজক যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এদেশে এসেছিলেন এবং মেগাস্তিনিসকে প্রেরণ করেছিলেন সেলুকাস। এই সেলুকাস ছিলেন আলেকজান্ডারের সেনাপতি এবং সেলুকাসের আদেশে 302 অব্দে গ্রিক দূত মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের রাজদরবারে এসেছিলেন। মরক্কোর অধিবাসী ইবনে বতুতা তিনি যখন ভারতবর্ষে আসেন তখন ভারতবর্ষের মোহাম্মদ বিন তুগলক ছিলেন শাসক। ভারতবর্ষের শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক এবং বাংলার শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। অর্থাৎ ইবনে বতুতা যখন বাংলা আসেন তখন বাংলার শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ এবং ভারতবর্ষের শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে প্রায় 100 বছর 7ম থেকে 8ম শতকে ধরে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এই সময়কে বলা হয় মাৎসন্যায়। অর্থাৎ শশাঙ্কর মৃত্যুর পরে কি হয়, মাৎসন্যায়ের সূচনা হয়। মাৎসন্যায় বলা হয় 7ম থেকে 8ম শতক পর্যন্ত, অর্থাৎ এই মাৎসন্যায় স্থায়ী হয়েছিল প্রায় 100 বছর। বাংলার অরাজকতার সময়কালকে পাল তাম্র শাসনামলে আখ্যায়িত করা হয়েছে মাৎসন্যায়। অর্থাৎ মাৎসন্যায় শুরু হয় মূলত পাল তাম্র শাসনামলে। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে ধরে গিলে ফেলে বিশৃঙ্খলার পরিস্থিতিকে বলা হয় মাৎসন্যায়। এই অরাজকতার যুগে চলেছে প্রায় 100 বছর। 8ম শতকের মাঝামাঝি এই অরাজকতার অবসান ঘটে পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে। অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর মধ্য দিয়ে মাৎসন্যায় শুরু হয় এবং তা শেষ হয় পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম হচ্ছে রাজা শশাঙ্ক। এখানে কিন্তু বলা হয়েছে স্বাধীন নরপতি। স্বাধীন নরপতি হইলে অবশ্যই সেটা শশাঙ্ক হবে। কে গৌড়ের স্বাধীন নৃপতি ছিলেন?
গৌড়ের স্বাধীন নৃপতি বা প্রাচীন বাংলার স্বাধীন নৃপতি বলা হয় শশাঙ্ককে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? মহাস্থবির শিলভদ্র তিনি ছিলেন নালন্দা বিহারের আচার্য। নিচের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন? সোনারগাঁ এসেছিলেন ইবনে বতুতা, এবং তিনি যখন সোনারগাঁ এসেছিলেন তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন এই ইবনে বতুতা, তখন ভারতবর্ষের শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক, এবং তিনি যখন ভারতবর্ষে আসেন বা বাংলায় আসেন তখন বাংলার শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। এবং ফা হিয়েন মূলত ছিলেন একজন চৈনিক পরিব্রাজক, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বাংলায় এসেছিলেন। হিউয়েন সাং চৈনিক পরিব্রাজক, যিনি এসেছিলেন হর্ষবর্ধন এর রাজত্বকালে। মাৎসন্যায় কোন শাসন আমলে দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মাৎসন্যায় দেখা যায় পাল তাম্র শাসন আমলে।